খুব সকালেই পাশের ফ্ল্যাটের হইচইর আওয়াজে ঘুম ভেঙে গেল পুলিশ সুপার আকাশ সাহেবের। এত সকালে হইচইর কারণ জানতে ঘুম ঘুম চোখে পাশের ফ্ল্যাটে গেল আকাশ সাহেব, কিন্তু সেখানে যেই যেন চোখ কপালে উঠে গেল আকাশ সাহেবের। কারণ ফ্ল্যাটের ভাড়াটিয়া রফিক সাহেবের লাশ সবার সম্মুখে পড়ে আছে, কিন্তু এটা আত্মহত্যা নয় সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। কেউ তাকে নৃশংসভাবে খুন করেছে, কেউ খুন করে লাশ থেকে হাত দুটো কেটে রুমের দুই পাশে রেখে দিয়েছে। রফিক সাহেবের এমন অবস্থা দেখে সবাই ভীত হয়ে গেছে। রফিক সাহেবের পরিবার গ্রামে থাকে আর তিনি এখানে চাকরি করেন, তাই এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি প্রায় 1 বছর এখানে থাকেন, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, এই জন্যে সবাই তাকে খুব ভালোবাসত। তাহলে কেন কেউ তাকে খুন করবে? আর পুলিশ সুপার আকাশ সাহেব পাশের ফ্ল্যাটেই ভাড়া থাকেন। যেহেতু তিনি একজন পুলিশ, তাই তিনি তদন্ত শুরু করে দিয়েছেন। তিনি তার সহকারী অফিসার হৃদয়কে ডেকে নিলেন। কিছুক্ষণ পরেই গ্রাম থেকে রফিক সাহেবের পরিবারে লোক চলে আসবে, তখন তাদের হইচইতে তদন্ত করতে সমস্যা হবে, তাই একটু আগেই তদন্ত শুরু করে দিলেন আকাশ সাহেব। পাশে দেয়ালে চোখ পড়তেই চমকে উঠলেন আকাশ সাহেব। দেয়ালে রক্ত দিয়ে লেখা, হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। হ্যাকার কিং কথাটা আকাশ সাহেব আগেও কোথায় যেন শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। হ্যাঁ, মনে পড়েছে, আকাশ সাহেব তার বাবার কাছে শুনেছিল এই নামটা। আজ থেকে 25 বছর আগে কোনো এক হ্যাকার ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করে টাকা চুরি করত। সেই চোরকে হ্যাকার কিং বলা হতো, কিন্তু শুনেছিলাম সুমন আর রিমা নামে কেউ সেই চোরকে ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়, আর তাদের খোঁজ টোজও বন্ধ হয়ে যায়। তারপর গত 25 বছর আর কোনো ব্যাংক চুরি পাতে এমন বড় ধরনের কোনো ক্রাইম হয়নি যা হ্যাকার কিং নামের সাথে জড়িত। কিন্তু 25 বছর পর সেই হ্যাকার কিং নামটা আকাশ সাহেবকে অনেক চিন্তায় ফেলে দিল। তাহলে কি সে আবার ফিরে এসেছে? কিন্তু এবার আর ব্যাংক চুরি না, এবার করেছে খুন। কিছুক্ষণের মধ্যেই রফিক সাহেবের পরিবারে লোকজন চলে এলো। তারপর আকাশ সাহেব তার সহকারী অফিসার হৃদয়কে বলল লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাতে। রফিক সাহেবের পরিবার তো লাশ নিতেই দিবে না। তাদেরকে অনেক বুঝিয়ে তারপর লাশ ফরেন্সিকে পাঠিয়েছে আকাশ সাহেব। আকাশ সাহেব আর হৃদয় অনেক খুঁজেও সেখানে তেমন কোনো ক্লু পেল না। আচ্ছা হৃদয়, এখন বাসায় যাও আর সন্ধ্যার দিকে ফরেন্সিক ল্যাবে চলে এসো। ওকে স্যার। তারপর হৃদয় বাসায় চলে গেল আর আকাশ সাহেবও তার ফ্ল্যাটে চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে খুনের তদন্ত করতে গিয়ে দুপুর হয়ে গেল, এখনো ফ্রেশই হতে পারেনি আকাশ সাহেব। তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবারও ভাবনায় ডুবে গেল। অনেক চিন্তিত হয়ে পড়েছে আকাশ সাহেব। খুনের স্থানের আশেপাশে তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। এখন ফরেন্সিক ল্যাব থেকেও যদি কোনো ক্লু না পাওয়া যায় তাহলে খুনিকে ধরা প্রায় অসম্ভব হয়ে যাবে। অনেক চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল আকাশ সাহেব। ঘুম থেকে উঠতেই সন্ধ্যা হয়ে গেল। ফ্রেশ হয়ে হৃদয়কে ফোন দিল, কিন্তু ফোন অফ। কয়েকবার ফোন দেওয়ার পরেও ফোন অফ দেখাচ্ছে, তাই আকাশ সাহেব হৃদয়ের বাসায় চলে গেলেন। দরজায় কলিং বেল দিতেই হৃদয় দরজা খুলে দিল। তোমাকে কি বলেছিলাম ভুলে গেছো? সরি স্যার, বাসায় এসে ঘুমিয়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে, এখনই বের হচ্ছিলাম। ফোন অফ কেন তোমার? আসলে স্যার, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই ফোন অফ অবস্থায় চার্জে দেয়া। তারপর আকাশ সাহেবকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে হৃদয় চা করতে গেল। এত বড় বাড়িতে হৃদয় একা থাকে, তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলেই কথা এড়িয়ে যায়। আকাশ সাহেব হৃদয়ের রুমের দিকে তাকিয়ে দেখলো ওর রুম তালা দেওয়া। আসলে হৃদয়ের রুমে কাউকে ঢুকতে দেয় না, এমনকি ওর জিএফ কেউ না। আকাশ সাহেব আর হৃদয় প্রায় 2 বছর একসাথে কাজ করছে, কিন্তু 2 বছরে আকাশ সাহেব একবারও হৃদয়ের রুমে ঢুকতে পারেনি। এর আগেও অনেকবার সে হৃদয়ের বাড়িতে এসেছে। যখনই সে হৃদয়ের বাড়িতে আসে তখনই ভাবে সুযোগ পেলেই সে হৃদয়ের রুমে ঢুকবে, কিন্তু কখনো সেই সুযোগ পায়নি। সে যখনই হৃদয়ের বাসায় আসে তখনই দেখে হৃদয়ের রুমে তালা দেওয়া। হৃদয়ের রুমে কাউকে ঢুকতে না দেওয়াটাও আকাশ সাহেব একটা রহস্য মনে করেন, আর তার ধারণা একদিন সেই রহস্য উদ্ঘাটন করবেই। এগুলো ভাবতে ভাবতে হৃদয় চা নিয়ে চলে আসলো। তারপর দুজন চা খেয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য ফরেন্সিক ল্যাব। ল্যাবে গিয়ে তারা দেখতে পেল ফরেন্সিক ডাক্তার সাইফুল ইসলাম গভীরভাবে কি যেন ভাবছে, আর পাশেই দাঁড়িয়ে আছে তার সহকারী ডাক্তার, তার স্ত্রী মিস শায়লা বেগম। এত মনোযোগ দিয়ে কি ভাবছেন ডাক্তার? ভাবতেছি তোমাদের বলবো কিনা। এত প্যাচ না মেরে যা বলাটাকে বলে ফেলুন। দেওয়ালে যে রক্ত দিয়ে লেখা ছিল সেই রক্তের ডিএনএ আর রফিক সাহেবের রক্তের ডিএনএ একই, সুতরাং রফিক সাহেবের রক্ত দিয়ে দেওয়ালে লেখা হয়েছে। এটা তো স্বাভাবিক বিষয়ই স্যার, সেখানে খুন হয়েছে রফিক সাহেব, তাহলে রক্ত তো রফিক সাহেবেরই হবে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো রাফিক সাহেবের শরীরে পটাশিয়াম সাইনাইড নামক এক বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে।
খুনির উদ্দেশ্য খুন করা, এতে যে কোনো বিষাক্ত জিনিস ব্যবহার করতে পারে। এতে চিন্তার বিষয়ের কি আছে? চিন্তার বিষয় এটাই যে এই কেমিক্যালটি আরও 2 বছর আগেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কি স্যার, তাহলে খুনি এই কেমিক্যাল পেলো কোথায়? সেটাই রহস্য বের করা তোমাদের কাজ, আমার নয়। তবে আরও অবাক করা ব্যাপার হলো, এই কেমিক্যাল প্রয়োগের পর সাধারণত মানুষ 20 মিনিটের মধ্যে মারা যায়, কিন্তু রাফিক সাহেব মারা গেছেন মাত্র 2 মিনিটের মধ্যে। সেটাও চিন্তার বিষয়। কিন্তু কেমিক্যাল প্রয়োগের 2 মিনিট পর যদি ওনার মৃত্যু হয়, তাহলে সেই 2 মিনিটে সে কাউকে ডাকতে তো পারতেন। কারণ কাউকে ডাকার সময় সে পায়নি। কেমিক্যাল প্রয়োগের আগে খুনি তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নেয়। তার মানে স্যার, রফিক সাহেবকে অজ্ঞান করার পর খুনি তাকে ইঞ্জেকশন দিয়ে কেমিক্যাল প্রয়োগ করে। এক্স্যাক্টলি তাই। কারণ রফিক সাহেবের হাতের উপর ইঞ্জেকশন সুচের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া আর কিছু পাননি ডক্টর? আমরা যা পেয়েছি সব তোমাদের বলে দিলাম। এখন যা করার তোমাদের করতে হবে। ধন্যবাদ ডক্টর সাইফুল এবং শাইলা বেগম। তাহলে স্যার, আমাদের এখন সেসব ফার্মেসিতে খবর নিতে হবে যেখানে পটাশিয়াম সায়ানাইড KCN বিক্রি হতো। না হৃদয়, এভাবে কিছু জানা যাবে না। 2 বছর আগে নিষিদ্ধ হওয়া কোনো কেমিক্যাল বিক্রির লিস্ট কোনো ফার্মেসিতে এখন আছে বলে আমার মনে হয় না। তাহলে এখন কি করবেন স্যার? আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। সে যাই হোক স্যার, এই খুনি আমাদের হাত থেকে ছাড়া পাবে না। ওকে পেলে তো আমি সোজা এনকাউন্টার করে দিব। হৃদয়ের কথা হয়তো আপনারা ভাবছেন সে খুব সাহসী অফিসার। যদি ভেবে থাকেন তাহলে ঠিকই ভাবছেন, কিন্তু এত সাহসী হওয়া সত্ত্বেও হৃদয় একজনকে খুব ভয় পায়। সে আর কেউ না, ওর একমাত্র গার্লফ্রেন্ড নন্দিনী। হঠাৎ করে হৃদয়ের ফোনটা বেজে উঠল। হ্যালো, কোথায় তুমি? স্যারের সাথে আছি। কেন? কালকে দেখা করতে পারবা? না, একটা গুরুত্বপূর্ণ কেসে আটকে গেছি, দেখা করার সময় নাই। আমি জানি না, কালকে বিকেলে 4টায় দেখা করবা, না হলে তুমি আর তোমার চাকরি দুটারই খবর আছে। বলেই ফোনটা কেটে দিল নন্দিনী। ভয়ে হৃদয়ের আত্মা শুকিয়ে গেছে। নন্দিনী রেগে গেলে ঘূর্ণিঝড় সিডোর ফেল হয়ে যায়। স্যার, একটা কথা ছিল। বুঝেছি, আর বলতে হবে না। কখন ছুটি লাগবে তাই বলো। কালকে বিকাল 4টায়। ঠিক আছে, এখন বাসায় যাও। আমাকে ভাবতে হবে কিভাবে উপায় বের করা যায়। জি স্যার। তারপর হৃদয় বাসায় চলে গেল আর আকাশ সাহেবও বাসায় চলে আসলেন। আকাশ সাহেব প্রায় রাত 12টা পর্যন্ত ভাবলেন, কিন্তু কোনো উপায় বের করতে পারলেন না। কোনো রকম ক্লু ছাড়া কিভাবে খুনির সন্ধান করবেন? এত নিখুঁতভাবে খুন কোনো প্রফেশনাল খুনিই করতে পারে। আর ভাবতে পারছে না আকাশ সাহেব। মাথাটা ব্যথা করছে আর রান্নাও করা হয়নি, তাই না খেয়ে ঘুমিয়ে পড়ল আকাশ সাহেব। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করা খাওয়া দাওয়া করলো আকাশ সাহেব। তারপর আবারও রফিক সাহেবের ফ্ল্যাটে গেল যদি কোনো ক্লু পাওয়া যায়, কিন্তু এবারেও কোনো ক্লু পেলেন না। তাই হতাশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। বাইরে বেরিয়ে গেটের পাশে নজর পড়তেই একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখতে পেলেন আকাশ সাহেব। এখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখে একটু অবাক হলেন আকাশ সাহেব। তৎক্ষণাৎ তার মনে পড়ল রফিক সাহেবের শরীরে তো ইঞ্জেকশনের মাধ্যমে পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করা হয়েছিল। তাহলে এটাই সেই ইঞ্জেকশনের সিরিঞ্জ নয় তো? আকাশ সাহেব তার হ্যান্ডস গ্লাভ পরে ইঞ্জেকশনের সিরিঞ্জটা তুললেন। তারপর ওটা নিয়ে সোজা ফরেন্সিক ল্যাবে চলে গেলেন আর হৃদয়কেও ফোন করে ডেকে নিলেন। আকাশ সাহেবের কিছুক্ষণ পরে হৃদয়ও ফরেন্সিক ল্যাবে পৌঁছে গেল। ডাক্তার সাইফুল আর শায়লা বেগম মিলে ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে নমুনা নিয়ে পরীক্ষা শুরু করে দিলেন। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর তারা জানালেন যে ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে যে নমুনা পাওয়া গেছে তা ওই কেমিক্যালেরই যেটা রফিক সাহেবের শরীর থেকে পাওয়া গেছে। তার মানে এই সিরিঞ্জ দিয়ে রফিক সাহেবের শরীরে পটাশিয়াম সায়ানাইড প্রয়োগ করা হয় এবং তারপর খুনি চলে যাওয়ার সময় সিরিঞ্জটা গেটের পাশেই ফেলে চলে যায়। সিরিঞ্জে ফিঙ্গারপ্রিন্ট চেক করে পুনরায় হতাশ হলেন আকাশ সাহেব, কারণ সিরিঞ্জের উপর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। হতাশ হয়ে ফরেন্সিক ল্যাব থেকে চলে গেলেন আকাশ সাহেব আর হৃদয়। দুজনের সোজা থানায় চলে গেলেন। বিকাল 3:30টায় হৃদয় নন্দিনীকে ফোন করে গ্রিন গার্ডেন পার্কে চলে আসতে বলল। তারপর আকাশ সাহেবকে বলে হৃদয় বেরিয়ে পড়ল। 4:10 সময় পার্কে পৌঁছালো আকাশ। তার ধারণা 10 মিনিট দেরি হওয়ার কারণে নন্দিনী অনেক রেগে আছে, কিন্তু নন্দিনীর সামনে গিয়ে হৃদয়ের ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। কারণ রাগার পরিবর্তে নন্দিনী অনেক ভয় পেয়ে আছে। নন্দিনীর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছে, কিন্তু তার কারণ এখনো হৃদয়ের কাছে অজানা। কি হয়েছে, এভাবে ভয় পেয়ে আছো কেন? নন্দিনী কোনো কথা না বলে পার্কের শেষে ঝোপের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো।
কি হয়েছে ওখানে? এবারে কোনো কথা বলছে না নন্দিনী, শুধু ইশারা করছে, হয়তো অতিরিক্ত ভয় পেয়ে কথা বেরোচ্ছে না। হৃদয় ধীরে ধীরে ঝোপের দিকে এগোচ্ছে, আর তার পিছে পিছে যাচ্ছে নন্দিনী। ঝোপের পেছনে তাকিয়ে চমকে উঠল হৃদয়। আমি তোমাকে অপেক্ষা করানোর জন্য ঝোপের আড়ালে লুকিয়ে আসি, আর তখনই এটা দেখতে পাই। আসলে ঝোপের আড়ালে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী রাশেদ চৌধুরী লাশ পড়ে আছে। একদম রফিক সাহেবের মতো করে খুন করা হয়েছে। লাশ থেকে হাত দুটি কেটে দুই পাশে ফেলে গেছে, আর নিচে মাটিতে রক্ত দিয়ে লেখা, হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। রাশেদ চৌধুরী শহরের বড় ব্যবসায়ী হলেও তার আসল ব্যবসা ছিল কালো টাকার ব্যবসা। কিছুদিন আগে সে তার স্ত্রীকে খুন করে এবং তার ফাঁসির আদেশ হয়, কিন্তু সে জেল থেকে পালিয়ে যায়। যাই হোক, বর্তমানে ফেরা যাক। নন্দিনী ভয়ে হৃদয়কে জড়িয়ে ধরে আছে। এখন ওর গা কাঁপছে, হয়তো অনেক ভয় পেয়েছে মেয়েটা। হৃদয় তাড়াতাড়ি আকাশ সাহেবকে ফোন করে ডেকে নিল। কিছুক্ষণের মধ্যেই আকাশ সাহেব কয়েকজন পুলিশ সাথে নিয়ে চলে এলেন, আর এতক্ষণে সেখানে অনেক লোকের ভিড় জমে গেছে। আকাশ সাহেব সেখানে তদন্ত শুরু করে দিলেন, কিন্তু একই রকম ভাবে এখানে কোনো ক্লু পাওয়া গেল না। পার্কের দারোয়ান ডেকে নিল আকাশ সাহেব। দারোয়ানকে অনেক প্রশ্ন করলো, কিন্তু তাতেও কোনো ক্লু পেল না। কারণ দারোয়ান বলছে সে সারা রাত এখানে পাহারা দিয়েছে, কিন্তু সে কোনো মানুষকে পার্কের ভিতর যেতে দেখেনি, আর পার্কে ঢোকার গেটও এই একটাই। তারপর রাশেদ চৌধুরীর লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেব লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, আর হৃদয় গেল নন্দিনীকে বাসায় পৌঁছে দিতে। অনেক ভয় পেয়েছে মেয়েটা। রাত প্রায় 8টা বাজে। আকাশ সাহেবের ফোনটা বেজে উঠল। ডাক্তার সাইফুল ফোন করেছেন। ফোন রিসিভ করতেই আকাশ সাহেবকে ফরেন্সিক ল্যাবে যেতে বলল ডাক্তার সাইফ। আকাশ সাহেব বেরোনোর সময় হৃদয়কে ফোন করে ডেকে নিল। তারপর দুজন ফরেন্সিক ল্যাবে চলে গেল। কি হয়েছে ডক্টর, এত জরুরি ডাকলেন যে? তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে। কেন, কি হয়েছে স্যার? মাটিতে যে রক্ত দিয়ে লেখা ছিল সেই রক্তের ডিএনএ আর রাশেদ চৌধুরীর রক্তের ডিএনএ একদম আলাদা। মানে কি বলতে চাইছেন ডক্টর? ডক্টর সাইফুল ঠিকই বলেছে আকাশ। রাশেদ চৌধুরীর পাশে যে রক্ত দিয়ে লেখা ছিল সেটা অন্য কারো রক্ত। কি? আমি এটাই বুঝতে পারছি না, আসলে খুনের উদ্দেশ্যটা কি? রফিক সাহেব আর রাশেদ চৌধুরীকে এইভাবে খুন করলো, কিন্তু রফিক সাহেবের বাড়িতে তারই রক্ত দিয়ে লেখা ছিল, আর রাশেদ চৌধুরীর লাশের পাশে অন্য কারো রক্ত দিয়ে কেন লিখলো? কোনো একটা রহস্য তো আছেই, যা আমাদের চোখে পড়ছে না। স্যার, রাশেদ চৌধুরীর লাশের পাশে যখন অন্য কারো রক্ত দিয়ে লেখা, তাহলে হয়তো সেখানে আরও একটি লাশ থাকতে পারে। তুমি ঠিকই বলেছ, আমাদের এখন সেখানে যেতে হবে। তারপর আকাশ সাহেব আর হৃদয় দ্রুত গ্রিন গার্ডেন পার্কের দিকে রওনা হলো। পার্কে গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু আর কিছুই পেল না। হঠাৎ আকাশ সাহেবের নজর গেল পার্কের পেছন দিকটায়। পার্কের পেছনে একটা বড় জঙ্গল দেখা যাচ্ছে। সে জঙ্গলে খোঁজাখুঁজি করতে হবে। হৃদয়, ওইদিকে দেখো জঙ্গল। জি স্যার, চলুন ওখানে খুঁজে দেখা যাক। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তারপর তারা দুজন পার্কের পেছনে জঙ্গলে গেল। সেখানে গিয়ে দেখলো পার্কের দেয়ালের সাথে একটা মই দাঁড় করানো। তার মানে খুনি এই মই দিয়ে পার্কে ঢুকেছিল, কিন্তু বের হলো কিভাবে? যাই হোক, সেটা নিয়ে আকাশ সাহেব এখন আর ভাবতে চাইছেন না। এখন তার একটাই উদ্দেশ্য, জঙ্গলটা ভালোভাবে খুঁজে দেখা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে আকাশ সাহেব আর হৃদয় ফিরে আসবেন। ঠিক তখনই আকাশ সাহেব খেয়াল করলো কিছু দূরে একটা বিশাল বটগাছে কি যেন ঝুলে আছে। দুজনে দ্রুত সেই স্থানে গেলেন এবং দেখলেন বটগাছে একটা লাশ ঝুলে আছে। লাশটার মুখ দেখে চিনতে কোনো অসুবিধা হলো না আকাশ সাহেবের, কারণ লাশটা ছিল সদ্য খুন হওয়া বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ চৌধুরীর বড় ভাই রাজীব চৌধুরী। তাকেও একইভাবে খুন করা হয়েছে এবং বটগাছের উপর রক্ত দিয়ে লেখা, হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। এবার আর আকাশ সাহেব অবাক হননি, কারণ এর আগের দুইটা খুন দেখে তিনি অভ্যস্ত হয়ে গেছেন। যাই হোক, লাশটি ফরেন্সিকে পাঠানো হলো, কিন্তু লাশ থেকে খুনি ধরার কোনো ক্লু পাওয়া গেল না। ওদিকে উপরমহল থেকে আকাশ সাহেবের উপর অনেক চাপ দেওয়া হচ্ছে। দ্রুত খুনিকে ধরতে না পারলে নাকি কেসটা সিআইডির হাতে দিয়ে দেওয়া হবে, কিন্তু আকাশ সাহেব সেটা চাচ্ছেন না। তিনি চাচ্ছেন তিনিই খুনিকে বের করবেন। আকাশ সাহেব গম্ভীরভাবে চিন্তা করে যাচ্ছেন। পরপর 3টা খুন হলো, আর 3জনই ধনী ব্যক্তি। 3জনের ব্যাপারে ব্যক্তিগতভাবে খোঁজ লাগালেন আকাশ সাহেব। তবে তার এই বুদ্ধিটা অনেকটাই কাজে আসলো। গোপন সূত্রে তিনি জানতে পারলেন ওরা 3জনই ছিল দেশের হ্যাকার লিস্টের শীর্ষে। 1 নম্বরে ছিল রফিক সাহেব, 2 নম্বরে ছিল রাশেদ চৌধুরী, আর 3 নম্বরে ছিল রাজীব চৌধুরী। আর যথাক্রমে প্রথমে খুন করা হয়েছে রফিক সাহেবকে, তারপর রাশেদ চৌধুরীকে, আর শেষে রাজীব চৌধুরীকে। তার মানে খুনির এর পরে টার্গেট হ্যাকার লিস্টে 4 নম্বর ব্যক্তি। হ্যাকার লিস্টে 4 নম্বরে কে আছে সেটা জানতে হবে।
রাত বাজে 8টা। আকাশ সাহেব ডেকে আনলেন কম্পিউটারে সুদক্ষ পুলিশ অফিসার জয়নাল সাহেবকে। তিনি এসে হ্যাকার লিস্টটা আকাশ সাহেবকে দেখিয়ে দিলেন। লিস্টে 4 নম্বরে আছে আসাদ শেখ নামের একজন হ্যাকার। তার লোকেশন ট্র্যাক করা হলো। এই মুহূর্তে তার অবস্থান সাভার ক্যান্টনমেন্টের কলেজের পাশে। আকাশ সাহেব দ্রুত হৃদয়কে ফোন করলেন, কিন্তু তার ফোন বন্ধ। হৃদয়ের বাসায় গিয়েও পেলেন না। একজন জিজ্ঞেস করলে বলল হৃদয় তার বাবা মায়ের সাথে দেখা করতে গেছে। আকাশ সাহেব এদিকে আর মাথা ঘামালেন না। তবে শুনে খুশি হলেন যে হৃদয়ের বাবা মা বেঁচে আছেন, কারণ এর আগে যতবার হৃদয়কে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করেছেন, হৃদয় ততবারই কথা এড়িয়ে গেছে। যাই হোক, আকাশ সাহেব 2 জন পুলিশকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। দ্রুত পৌঁছাতে পারলে হয়তো আসাদ শেখকে বাঁচাতে পারবেন। কিন্তু অবাক করার বিষয় হলো আসাদ শেখের লোকেশন এখনও সেই একই স্থানে দেখাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। রাত প্রায় 10টা। আকাশ সাহেব সাভার ক্যান্টনমেন্টে কলেজের সামনে দাঁড়িয়ে আছেন। আর একটু সামনে এগিয়ে গেলেই আসাদ শেখের অবস্থান, কিন্তু তার অবস্থান এখনো সেই জায়গাতেই আছে, কোনো পরিবর্তন হয়নি। আসাদ শেখের অবস্থান দীর্ঘ 2 ঘন্টা যাবৎ একই জায়গায় দেখানোর কারণ জানতে আকাশ সাহেব খুব আগ্রহের সাথে সামনে এগোচ্ছেন। সামনে কিছু দূর এগোতেই দেখলেন রাস্তার ঢালে একটা লাশ পড়ে আছে, আর আসাদ শেখের লোকেশন ওই লাশের উপরই দেখাচ্ছে। তার মানে এটাই আসাদ শেখ। আকাশ সাহেব পৌঁছানোর আগে কেউ একে খুন করে ফেলে গেছে। কিন্তু আকাশ সাহেব এই ভেবে দুঃখ প্রকাশ করেছেন যে সড়কে এখন অনেক গাড়ি চলছে, কিন্তু রাস্তার ধারে লাশটা কারো চোখে পড়ল না। হায় রে মানুষ, সবাই নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। যাই হোক, আসাদ শেখের লাশ ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেব নিতান্তই ভেঙে পড়েছেন। সবাই তাকে একজন সাহসী পুলিশ অফিসার বলে জানে, আর সে দায়িত্বে থাকা সত্ত্বেও এতগুলো খুন হয়ে গেল, কিন্তু সে কিছুই করতে পারল না। কিন্তু এখন ভেঙে পড়ার সময় নয়। এরপর নিশ্চয়ই হ্যাকার লিস্টের 5 নম্বর ব্যক্তিকে খুন করা হবে। এবার কোনো রকম ভুল করলে চলবে না। প্রথম থেকেই 2 দিন পর পর খুনগুলো করা হচ্ছে। শুধু রাশেদ চৌধুরী আর রাজীব চৌধুরীর খুনটা একদিনে হয়েছিল, তার মানে পরের খুনটা 2 দিন পর হতে চলেছে। আজ যেহেতু শনিবার, সেহেতু পরের খুনটা হতে যাচ্ছে মঙ্গলবারে। যত দ্রুত সম্ভব হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করতে হবে, আর তার লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার সারাদিন তাকে ফলো করতে হবে। হঠাৎ ডাক্তার সাইফুলের ফোন আসলো। হ্যাঁ ডক্টর, বলুন। কিছুক্ষণের জন্য একটু ল্যাবে আসো, একটা জিনিস দেখাবো। ওকে, আসছি। তারপর আকাশ সাহেব ফরেন্সিক ল্যাবে চলে গেলেন। হ্যাঁ ডক্টর, বলুন, কি দেখানোর জন্য ডাকলেন? প্রত্যেকটা লাশের ডান হাতের তালুতে তাকাও, দেখো কিছু লক্ষ্য করতে পারো নাকি। হ্যাঁ, প্রত্যেকে ডান হাতের তালুতে এই রকমের ক্ষত, কিন্তু এটা কিসের ক্ষত ডক্টর? দেখো তো এটা কি, চিনতে পারো নাকি? এটা তো একটা ভাঙা পেনড্রাইভের টুকরো। এক্স্যাক্টলি, এই টুকরোটা আমি আসাদ শেখের হাতের কোথা থেকে পেয়েছি। আই মিন, কোনি এদের প্রত্যেকেরই হাতের তালুতে একটা করে পেন ড্রাইভ ভেঙেছে। তবে আসাদ শেখের হাতের তালুতে পেন ড্রাইভ ভাঙার সময় হয়তো এই ভাঙা টুকরোটি হাতের ক্ষততে আটকে গেছিল। যেহেতু এরা প্রত্যেকে হ্যাকার ছিল, তার মানে এদের কম্পিউটারের পেনড্রাইভ এদের হাতের তালুতে ভাঙা হয়েছে। হতেও পারে। ধন্যবাদ ডক্টর, তবে এটা নিয়ে পরে ভেবে দেখব। আগে পরে সিগারেট পানটা বাঁচাতে হবে। আকাশ সাহেব ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে সোজা জয়নাল সাহেবের কাছে চলে আসলেন। আরে আকাশ সাহেব যে, বলুন কিভাবে সাহায্য করতে পারি? যত দ্রুত সম্ভব হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করে ফেলুন। অনেক তাড়ায় আছেন মনে হয়। হ্যাঁ, কারণ করি পরের খুনটা করতে যাচ্ছে হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির। যেভাবেই হোক আমাকে খুন আটকাতেই হবে। তারপর জয়নাল সাহেব তার কাজ শুরু করে দিলেন। প্রায় ঘন্টাখানেকের মধ্যেই হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির ডিটেলস বের করে এবং লোকেশন ট্র্যাক করে আকাশ সাহেবের সামনে দিলেন। আকাশ সাহেব কম্পিউটারের দিকে তাকিয়ে যা দেখলেন, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির লোকেশন দেখাচ্ছে গুলশান 12/6। এটা তো হৃদয়ের বাড়ির অ্যাড্রেস। জয়নাল সাহেব, আপনার কথা ভুল হচ্ছে না তো? এই কাজ 15 বছর ধরে করি, ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি জানেন এই লোকেশন কোন জায়গার? না তো, কোন জায়গায়? এটা আমার সহকারী অফিসার হৃদয় এর বাড়ির লোকেশন দেখাচ্ছে। তো এতে ভুল হওয়ার কি আছে? কারণ হৃদয় তো কোনো হ্যাকিং করতেই পারে না, তাহলে হ্যাকার লিস্টের 5 নম্বরের তার নাম থাকবে কিভাবে? কি? এটা কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে। আবার ট্রাই করে দেখুন তো। জয়নাল সাহেব আবারও হ্যাকার লিস্ট বের করে 5ম ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকলেন, কিন্তু অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন দেয়া নেই। কিন্তু লোকেশন ট্র্যাক করলে আবারও হৃদয়ের বাড়ির লোকেশনই দেখাচ্ছে। আকাশ সাহেব, আপনি কি নিশ্চিত যে হৃদয় কোনো হ্যাকিংয়ের সাথে জড়িত না?
কেন এই প্রশ্ন করলেন যে? কারণ এবারও লোকেশনটা হৃদয়মোর বাড়িকেই নির্দেশ করছে। কি বলছেন এইসব? এটা কিভাবে সম্ভব? হতে পারে হৃদয় একজন হ্যাকার, আর সে এটা আপনার থেকে গোপন করেছে। আকাশ সাহেব এবার খুব চিন্তায় পড়ে গেলেন, কারণ হৃদয় এমন কাজ করবে এটা তার কল্পনারও বাইরে। সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আকাশ সাহেব হৃদয়কে ফোন দিলেন। হ্যালো, তুমি এখন কোথায় আছো? এইমাত্র বাড়িতে আসলাম। সারাদিন কোথায় ছিলে? একটা জরুরি কাজে এক জায়গায় গেছিলাম। তুমি তোমার বাবা মার সাথে দেখা করতে গেছিলে, ঠিক বলছি তো? স্যার, আপনি কি করে জানলেন? শুধু এইটুকু না, আরও অনেক কিছু জানি। তুমি এখনই জয়নাল সাহেবের বাসায় চলে আসো। ঠিক আছে স্যার। তারপর হৃদয় দ্রুত জয়নাল সাহেবের বাসায় চলে গেল। এসে দেখলেন আকাশ সাহেব গম্ভীর হয়ে বসে আছে। কি হয়েছে স্যার? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আবার চিন্তার কারণ তুমি হৃদয়? স্যার, আপনার কথা ঠিক বুঝলাম না। এক্ষুনি বুঝতে পারবে। তুমি পুলিশের চাকরির পিছনে গোপনে কি কাজ করো, সত্যি বলবে। কি কাজ করব আবার? সময় পেলে ঘোরাঘুরি আর নন্দিনীর সাথে আড্ডা দেই, এটা তো আপনি জানেনই। কথা করানোর চেষ্টা করো হৃদয়, সত্যি বলো আর কি কাজ করো। কই, আর কোনো কাজ করি না তো। মিথ্যা বলো না হৃদয়, আমরা শীঘ্রই জানতে পেরেছি তুমি একজন হ্যাকার। কি বলছেন স্যার? হ্যাকার আর আমি? মজা কেন করছেন? দেখো হৃদয়, আমি একদম মজা করছি না। তুমি যদি হ্যাকার নাও হয় তাহলে এটা কি? আকাশ সাহেব হৃদয়ের দিকে কম্পিউটার এগিয়ে দিয়ে বললেন। কম্পিউটারে নিজের বাসার লোকেশন দেখে আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না হৃদয়। আচ্ছা স্যার, যদি আমি হ্যাকারই হই তাহলে আমি তো এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু লোকেশন আমার বাড়িতে দেখাচ্ছে কেন? কারণ তুমি যে কম্পিউটার দিয়ে হ্যাক করো, সেই কম্পিউটার তোমার সাথে এখানেই নেই, সেটা তোমার বাড়িতে। তার লোকেশন তোমার বাড়িতে দেখাচ্ছে। আচ্ছা আকাশ সাহেব, আশাদ শেখের মৃত্যুর পরে তো লোকেশন তার লাশের ওখানেই দেখাচ্ছিল, তার মানে আশাদ শেখের কম্পিউটারও হয়তো ওখানেই আছে। আরে আসলেই তো, এটা তো ভেবে দেখিনি। আমাদের যত দ্রুত সম্ভব সেখানে যেতে হবে। কম্পিউটারটা খুঁজে বের করতে পারলে কম্পিউটার থেকে অনেক ইনফরমেশন পাওয়া যেতে পারে। রাইট, তাড়াতাড়ি সেখানে পুলিশের ফোর্স পাঠিয়ে দিন কম্পিউটার খুঁজে বের করার জন্য। আমার এখান থেকে যাওয়া ঠিক হবে না, হৃদয় জীবন বিপদে আছে। ঠিক বলেছেন, পুলিশ ফোর্স নিয়ে আমি সেখানে যাচ্ছি, আপনি এখানে হৃদয়কে প্রোটেকশন দিন। স্যার, আমার জীবন বিপদে আছে মানে? খুনি শুধু হ্যাকারদের খুন করছে। যে 4 জনকে খুন করা হয়েছে ওরা হ্যাকার তালিকায় 1 থেকে 4 নম্বর পর্যন্ত ছিল, আর তুমি হ্যাকার তালিকায় 5 নম্বরে। মানে খুনির পরের টার্গেট কিন্তু তুমি। কি বলছেন স্যার? তুমি হ্যাকার হয়েও আমাদের কাছে গোপন রেখেছ, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আগে খুনির হাত থেকে তোমাকে বাঁচাই, তারপর তোমার শাস্তির ব্যবস্থা করব। তারপর সবাই বেরিয়ে পড়ল। জয়নাল সাহেব পুলিশ ফোর্স নিয়ে চলে গেল আসাদ শেখের কম্পিউটারের সন্ধানে, আর আকাশ সাহেব হৃদয়কে প্রোটেকশন দিতে হৃদয়ের সাথে হৃদয়ের বাসায় চলে গেল। রাতে জয়নাল সাহেব আসাদ শেখের কম্পিউটার নিয়ে ফিরে এলো, কিন্তু কম্পিউটারে একটা সমস্যার কারণে ওপেন হচ্ছে না। এটা ঠিক করতে 2 দিন সময় লাগবে। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিন আকাশ সাহেব হৃদয়ের সাথেই ছিল, কিন্তু মঙ্গলবার সকালে উঠে টেলিভিশনে আকাশ সাহেব যে খবর দেখলো তা যেন রহস্যকে আরও গভীর থেকে গভীর পর্যায়ে নিয়ে গেল। কারণ যে খুনটা হওয়ার কথা ছিল হৃদয়, সেই খুনটা হয়েছে আরিফ নামের একজন ব্যক্তির। আকাশ সাহেব আর হৃদয় বেরিয়ে পড়লেন খুনের স্থানে। আগের খুনগুলোর মতো একইভাবে খুন করা হয়েছে আরিফকেও, আর রুমের দেয়ালে রক্ত দিয়ে লেখা হ্যাকার কিং দ্য কিং অফ ডার্কনেস। লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আকাশ সাহেবের চিন্তা যেন ধীরে ধীরে গভীর হচ্ছে। খুনের সিরিয়াল অনুযায়ী আকাশ সাহেব ভেবেছিলেন খুনকে আটকানো যাবে, কিন্তু এবার কেসটা ঘুরে গেল। হ্যাকার লিস্টের সিরিয়াল ছেড়ে বেসিরিয়ালে খুন করা হচ্ছে। হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো আকাশ সাহেবের। যেহেতু খুনগুলো শুধু হ্যাকারদের করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আরিফও একজন হ্যাকার। তাই জয়নাল সাহেবের সাহায্যে দ্রুত হ্যাকার লিস্ট পুনরায় চেক করলো আকাশ সাহেব। হ্যাকার লিস্টের 9 নম্বরে অ্যাকাউন্টের ইনফরমেশন আরিফের সাথে মিলে যাচ্ছে। তার মানে লিস্টের 9 নম্বর অ্যাকাউন্টে আরিফের। তার মানে যেখানে খুন হওয়ার কথা ছিল হ্যাকার লিস্টের 5ম ব্যক্তির, সেখানে খুন হলো লিস্টের 9ম ব্যক্তি, আর 5ম থেকে 8ম পর্যন্ত সবাই বেঁচে গেল। খুনির উদ্দেশ্য যেন আরও অদৃশ্য হয়ে যাচ্ছে। জয়নাল সাহেব অনেকক্ষণ ধরে কম্পিউটারে কি যেন করছেন। আকাশ সাহেব, খুনির উদ্দেশ্যটা সামনে চলে এসেছে। বুঝিয়ে বলুন।
দুই রকমের হ্যাকার রয়েছে, ব্ল্যাক হ্যাকার অ্যান্ড হোয়াইট হ্যাকার। যারা ব্ল্যাক হ্যাকার তারা হ্যাকিং সিস্টেম খারাপ কাজে ব্যবহার করে, আর যারা হোয়াইট হ্যাকার তারা হ্যাকিং সিস্টেম ভালো কাজে ব্যবহার করে। আর খুনি শুধুমাত্র ব্ল্যাক হ্যাকারদের খুন করছে। আমরা যে হ্যাকার লিস্ট দেখছিলাম প্রথমে সেটা ছিল সকল হ্যাকারদের লিস্ট, আর শুধু ব্ল্যাক হ্যাকারদের লিস্টে আরিফই পঞ্চম ব্যক্তি, আর হৃদয়ের অ্যাকাউন্ট হোয়াইট হ্যাকারদের লিস্টে। ওইদিকে আসাদ শেখের কম্পিউটার ঠিক হয়ে গেছে। জয়নাল সাহেব কম্পিউটারটা ওপেন করে দেখলেন কম্পিউটারটা হ্যাক করা হয়েছে, আর যে অ্যাকাউন্ট থেকে হ্যাক করা হয়েছে সেটা দেখে আরেকটা ধাক্কা খেলেন আকাশ সাহেব, কারণ এই অ্যাকাউন্টটার লোকেশনও দেখাচ্ছে হৃদয়ের বাড়িতে। হৃদয়, এটা কি? এই অ্যাকাউন্টের লোকেশন তোমার বাড়িতে দেখাচ্ছে কেন? স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। যা বোঝার তোমার বাড়িতে গেলে বোঝা যাবে। চলো তোমার বাড়িতে। তারপর আকাশ সাহেব, জয়নাল সাহেব, হৃদয় আর কিছু পুলিশ নিয়ে হৃদয়ের বাড়িতে গেল। লোকেশনটা হৃদয়ের রুমে দেখাচ্ছে। হৃদয়, তোমার রুমে দরজাটা খোলো। স্যার, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার রুমে কাউকে ঢুকতে। আজকে আর তোমার কোনো কথা চলবে না, দরজাটা খোলো। ধমক দিয়ে বললেন আকাশ সাহেব। তারপর হৃদয় দরজা খুলে দিল। আকাশ সাহেব রুমের মধ্যে ঢুকে দেখলেন অনেকগুলো কম্পিউটার আর অনেক কেমিক্যাল। জয়নাল সাহেব কম্পিউটার চেক করে দেখলেন যে কজনকে খুন করা হয়েছে তাদের সবার অ্যাকাউন্ট হৃদয়ের কম্পিউটার দিয়ে হ্যাক করা হয়েছে। আকাশ সাহেব হৃদয়কে গ্রেপ্তার করলেন আর কেমিক্যালগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। সন্ধ্যার দিকে ডাক্তার সাইফুল আকাশ সাহেবকে ফোন দিলেন। হ্যাঁ বলুন ডক্টর। হৃদয়ের বাড়িতে যে কেমিক্যালগুলো পেয়েছো সেগুলো পটাশিয়াম সায়ানাইড, যে কেমিক্যাল দিয়ে রফিক সাহেবের খুন করা হয়েছিল। তার মানে এগুলো হৃদয় করেছে? সেটাই তো প্রমাণিত হচ্ছে। আমি ভাবতেই পারছি না এতদিন একটা খুনিকে এত বিশ্বাস করেছিলাম। আমিও তো এটাই বিশ্বাস করতে পারছি না। ফোন কেটে দিয়ে আকাশ সাহেবের জেলের ভিতরে হৃদয়ের কাছে গেলেন। এমন সময় হঠাৎ নন্দিনী থানায় আসলো। স্যার, হৃদয়কে জেলে আটকে রেখেছেন কেন? কারণ তোমার হৃদয় একজন খুনি। মিথ্যে বলছেন আপনি। আমার হৃদয় খুনি হতে পারে না। দেখো নন্দিনী, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এটাই সত্যি যে হৃদয় একজন খুনি। আমি জানি হৃদয় নির্দোষ, আর আপনারা ওকে আটকে রাখতে পারবেন না। নন্দিনী কান্না করতে করতে দৌড়ে চলে গেল। তারপর আকাশ সাহেব হৃদয়ের সামনে গেলেন। এটাই কি ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা আসল হৃদয়? হৃদয় চুপ করে আছে। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর সেই তুমি আমার বিশ্বাসটাকে ভাঙলে। শুধু আমার বিশ্বাস না, নন্দিনীর বিশ্বাসটাও ভেঙেছো তুমি। নন্দিনীর মন ভেঙেছে তুমি। মেয়েরা তোমাকে কত ভালোবাসতো, আর তার তুমি এই প্রতিদান দিলে। এখনো চুপ করে আছে হৃদয়। খুনগুলো করার আগে কি তোমার একটি বারের জন্য মনে হয়নি যে তুমি কত বড় অপরাধ করছো? একবারও কি মনে হয়নি যে তুমি আমার বিশ্বাস ভাঙছো? তুমি নন্দিনীর বিশ্বাস ভাঙছো? এখনো চুপ করে আছে হৃদয়। চুপ করে আছো কেন? কথা বলো, কেন করলে এগুলো? টার্গেট এখনো পূরণ হয়নি, আরো একজন বাকি আছে, ওকেও শেষ করব। জেলে বসে আর কাকে শেষ করবে শুনি? ডক্টর সাইফুল, কারণ ও একজন ব্ল্যাক হ্যাকার, দ্য কিং অফ দ্য ব্ল্যাক হ্যাকার। ওই ডক্টর সাইফুলই ব্ল্যাক হ্যাকারদের তৈরি করে। আচ্ছা, শেষ কর তো দেখি, দেখি জেলে বসে কিভাবে শেষ কর। আচ্ছা, একটা কথা আমার মাথায় ঢুকছে না। তুমি তো সেদিন বাড়িতে ছিলে, আমি তোমাকে প্রোটেকশন দিচ্ছিলাম, তাহলে তুমি আরিফকে খুন করলে কিভাবে? সেটা কালকে সকালে জানতে পারবেন স্যার। রাত কেটে সকাল হয়ে গেল। আকাশ সাহেব অফিসে বসে আছে। এমন সময় হঠাৎ একজন বয়স্ক পুরুষ আর একজন বয়স্ক নারী অফিসের ভিতরে ঢুকলেন। তাদের মুখটা কোথায় যেন দেখেছেন বলে মনে হচ্ছে আকাশ সাহেবের। সবচেয়ে অবাক করার বিষয় হলো তারা একটা গাড়িতে করে ডাক্তার সাইফুলের লাশ নিয়ে এসে আত্মসমর্পণ করছেন। কি অফিসার, বলেছিলাম না ডক্টর সাইফুলকে শেষ করব, এবার টার্গেট সম্পূর্ণ হয়েছে। জেলের ভিতর থেকে হৃদয় বলল। আকাশ সাহেব অবাক দৃষ্টিতে বয়স্ক দুজনের দিকে তাকিয়ে আছেন। কি চিনতে পারছেন না ওনাদের? ওরা আমার বাবা মা সুমন এবং রিমা, যারা আজ থেকে 25 বছর আগে হ্যাকার চোরকে ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। হ্যাঁ, এবার আকাশ সাহেবের মনে পড়েছে। এদের দুজনকে আকাশ সাহেব খবরের কাগজে দেখেছে। 25 বছর আগের একটা খবরের কাগজে আকাশ সাহেবের বাড়িতে আছে, যেটা তার বাবা রেখে গিয়েছিল। সেই কাগজে দেখেছিল এদের। কাগজে বড় বড় করে লেখা ছিল হ্যাকার চোরকে ধরতে গিয়ে নিখোঁজ সুমন এবং রিমা, আর পাশে এদের দুজনের দুটি ছবি দেওয়া ছিল, কিন্তু চেহারাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তবে খানিকটা মিল আছে আগের ছবির সাথে। কিন্তু আপনারা কেন করলেন এমনটা? তারপর সুমন বলা শুরু করলো।
আজ থেকে 25 বছর আগে আমি আর রিমা যখন হ্যাকার চোরকে ধরতে যাই, তখন ওই চোরকে ঠিকই পেয়েছিলাম, আর ওর নাম ছিল হৃদয়। আমরা সেখানে গিয়ে জানতে পারি হৃদয় শুধুমাত্র তাদের অ্যাকাউন্ট থেকেই টাকা চুরি করে, যারা গরিবের টাকা আত্মসাৎ করে। আর তার প্রধান উদ্দেশ্য ছিল দেশ থেকে ব্ল্যাক হ্যাকারদের দূর করা। তার এমন কাজকর্মে আমি আর রিমা তার ফ্যান হয়ে যাই, আর তার সাথে ওখানেই থেকে যাই। আর সবাই ভেবে নেয় হয়তো ওই চোর আমাদের মেরে ফেলেছে। তারপর আমি আর রিমা দুজনকে বিয়ে করে ওখানেই হৃদয়ের সাথে বসবাস করতে থাকি। বিয়ের 2 বছর পর যেদিন আমাদের সন্তান হয়, ঠিক সেই দিনই হৃদয় মারা যায়। আর মৃত্যুর আগে সে আমাদের বলে গিয়েছিল যেন আমরা দেশকে ব্ল্যাক হ্যাকারের হাত থেকে মুক্ত করি। আর তাই আমরা আমাদের সন্তানের নামটাও হৃদয় রাখি। হৃদয়ের বয়স যখন 6 বছর, তখন ওকে হৃদয় সাহেবের মৃত্যুর আগের দেওয়া কথাগুলো জানাই। আর আমরা যেহেতু সবার সামনে আসতে পারবো না, তাই হৃদয়কে একটা এতিমখানায় রেখে আসি, যাতে ও পড়াশোনা করে পুলিশ হতে পারে আর পাশাপাশি হ্যাকিং শিখতে পারে। মাঝে মাঝে আমরা গিয়ে ওর সাথে দেখা করে আসতাম। আর এভাবেই হৃদয় হয়ে ওঠে একজন হোয়াইট হ্যাকার, দ্য কিং অফ হোয়াইট হ্যাকার। তারপর হৃদয় সকল ব্ল্যাক হ্যাকার খুন করে দেশকে ব্ল্যাক হ্যাকার মুক্ত করতে থাকে। আর ওরা সবাই ওদের হাত দিয়ে হ্যাক করে, আর এই জন্য ওদের খুন করে হাতগুলো কেটে ফেলে, আর লাশের পাশে রক্ত দিয়ে লিখে রাখে হ্যাকার কিং, দ্য কিং অফ ডার্কনেস। তা মিস্টার হৃদয়, এবার বলে ফেলো তো কিভাবে খুনগুলো করেছো? তারপর হৃদয় বলতে শুরু করলো, আরও 2 বছর আগে পটাশিয়াম সানাইট কেসিয়ান কিনে রেখেছিলাম। আর তারপর সকল হ্যাকারদের অ্যাকাউন্ট হ্যাক করি। তারপর যারা হ্যাকিংয়ে খারাপ কাজে ব্যবহার করে তাদের অ্যাকাউন্টগুলো লিস্ট করে রাখি। তারপর এক এক করে সবাইকে খুন করি। আর সেদিন যখন আপনি আমাকে প্রোটেকশন দিচ্ছিলেন, তখন আমি আড়াল থেকে বাবাকে ফোন করি। আর তারপর বাবা নিজে গিয়ে আসাদ শেখকে খুন করে। আর সর্বশেষে ব্ল্যাক হ্যাকারদের ডক্টর সাইফুলকে বাবা খুন করে আপনার কাছে নিয়ে আসলো। সেটা তো দেখলেনি। কালকে আদালতে তোমাদের বিচার হবে। তারপর আকাশ সাহেব সুমন আর রিমিকেও জেলে ঢুকিয়ে দিল। পরদিন সকালে সুমন, রিমি আর হৃদয়কে আদালতে পাঠানো হলো। তারা যে অপরাধগুলো করেছে তা শুধু অপরাধের ধ্বংস করার জন্যই করেছে, তাই বিচার তাদের পক্ষেই ছিল। কিন্তু তারা যদি অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছে, তবুও তারা যা করেছে এটাও অপরাধ, তাই শাস্তি তাদের পেতেই হবে। জজ সাহেব যখন শাস্তি নির্ধারণ করবেন, ঠিক তখনই সুমন বলে উঠল, স্যার, একটা অনুরোধ। 25 বছর আগের ব্যাংক চুরি করার টাকা আর পরবর্তী হ্যাকিংয়ের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে প্রায় 1000 কোটি টাকা জমা করেছে। তাই আমি চাই এই টাকাগুলো গরিব জনগণের মধ্যে ভাগ করে দিতে। এই জন্য আমার কম্পিউটারটা প্রয়োজন। তারপর সুমনকে তার কম্পিউটার এনে দেওয়া হলো। সুমন অনেক আগেই বিকাশের ওয়েবসাইট হ্যাক করে রেখেছিল, তাই আজ তার অ্যাকাউন্টের সব টাকা গরিবদের বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এর ফলে অনেক লোক সুমন, রিমি আর হৃদয়ের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে। কিন্তু ওরা যে কাজগুলো করেছে সেগুলো যেহেতু অন্যায়, তাই তাদের শাস্তি কমিয়ে 5 বছরের জন্য জেলে পাঠানো হয়। 5 বছর পর সুমন, রিমি আর হৃদয় জেল থেকে বেরিয়ে দেখে সামনে নন্দিনী আর নন্দিনীর বাবা মা দাঁড়িয়ে আছে। তুমি এখনো বিয়ে করোনি? ভালোবেসেছি তোমাকে, বিয়ে তো তোমাকেই করব, তাই না? পাগলি একটা। তোমারই তো। পাশ থেকে আকাশ সাহেব এসে বললেন, সত্যি হৃদয়, আমার জীবনে তোমার মতো হ্যাকার দেখিনি, কোনো দিন দেখিনি। ইউ আর গ্রেট, ইউ আর কিং অফ দ্য হোল হ্যাকার ওয়ার্ল্ড। কিছুদিন পর হৃদয় আর নন্দিনীর বিয়ে ভালোভাবেই সম্পন্ন হলো। সবাই মিলে এখন এগিয়ে যাচ্ছে স্বপ্নের পথে। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আসুক তুফান। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবুয়ে বাঁধন, আসলে আসুক
তুফান তুমি আমারি বলবো শতবার ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা দুটি ধরেছি তোমার মানব না কোনো বাধায়ার শুনবো না কারো কথা যে আর মন্দ বলক সমাজ দুটি ধরেছি তোমার মানব না কোনো বাধায়ার শুনবো না কারো কথা যে আর মন্দ বলক সমাজ তুমি আমারি বলবো শতবার ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা ও আমার বন্ধু গো চিরসাথী পথ চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা মঞ্জিল ভালোবাসা